ঢাকা দিল্লি সম্পর্ক কি ফের ঘুরে দাঁড়াবে, যা জানা গেল। নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি, বললেন সেনাবাহিনী। সারাদিন মোটর সাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা। 40,000 বডি ক্যামেরা কিনবে সরকার, যা জানা গেল। এবং সর্বশেষ জানাবো, ভ্যান চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল জামাই ও শ্বশুরের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা দিল্লি সম্পর্ক কি ফের ঘুরে দাঁড়াবে? 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন এবং ক্ষমতার নাটকীয় পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নাটকীয় পরিবর্তন এসেছে। প্রায় এক বছর ধরে দুই দেশের মধ্যে সম্পর্ক খুব একটা আশানুরূপ অবস্থায় পৌঁছাতে পারেনি। তবে দিল্লিতে অনেকে বিশ্বাস করেন দ্বিপাক্ষিক সম্পর্ক এখান থেকেও আবার ঘুরে দাঁড়াতে পারে, যদি আবার দুই দেশ অপরের বিশেষ প্রয়োজনকে যথাযথ গুরুত্ব দেয়। যেমন ভারতের বেশি দরকার নিরাপত্তার নিশ্চয়তা আর বাংলাদেশের তিস্তার পানির ন্যায্য বণ্টন। উভয় দেশ যদি পরস্পরের এই অগ্রাধিকারটা উপলব্ধি করতে পারে, তাহলে সম্পর্ক অগ্রগতি হওয়া সম্ভব বলেই অনেকে মনে করেন। পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, আমরা বাংলাদেশের সব জায়গায় দেখি সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোথাও অসম্ভব একটা এসটি ইন্ডিয়া রেটরিক চলে। তিনি বলেন, এটা তো নিশ্চয়ই সেখানে ইউথরাই করে, কারণ ওদের মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে। তো সেই জায়গাটা আমাদের পক্ষে বোধহয় একদম স্বাভাবিক করা কঠিন, কিন্তু বোধহয় অসম্ভব নয়। তার যুক্তি হলো, বাংলাদেশের কাছে যেহেতু সবচেয়ে স্পর্শকাতর ইস্যু পানি, সেখানে নদীর সম্পদের ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারলেই সম্পর্ক ম্যাজিক ঘটানো সম্ভব। যেমন ধরুন, তাদের কিছু কিছু কনসার্ন আছে। আমি যেটা বিশ্বাস করি, যেমন ওয়াটার, এটাতে কেন ইন্ডিয়া প্রোগ্রেস করেনি, কেন এটা নিয়ে কথা বলতে রাজি হয়নি, সেই জায়গাগুলো যদি একটু দেখা যেত, তাহলে আমার মনে হয় ওদের কাছেও কিছু ইতিবাচক বার্তা পাঠাতে পারতাম। এটা তো সত্যি, আমাদের সিকিউরিটি আমাদের কাছে প্রায়োরিটি, কিন্তু ওদের কাছে তো পানির ভাগাভাগি বা ওয়াটার শেয়ারিংটা প্রায়োরিটি, সেটাতে আমরা একদমই কিছু করিনি। আর যখন চায়না একটা প্রপোজাল দিল তিস্তার ম্যানেজমেন্টের, তাতে রেগে গিয়ে বললাম, না না, ওটা আমরা করব। কিন্তু আমরা কি এগিয়েছিলাম? তাও তো করিনি না। বেশ হতাশার সুরেই বলেন শ্রীরাধা দত্ত। এই জটিল বিতর্কে আর একটা মতবাদ হচ্ছে, অর্থনৈতিক স্বার্থ এবং বাণিজ্যিক বাস্তবতাই দুই প্রতিবেশীকে আবার কাছাকাছি আনতে পারে, যেটা অন্য আর কোনো ফ্যাক্টর সেভাবে পারবে না। আগামী বছর বাংলাদেশ স্বল্পোন্নত এলডিসি দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হচ্ছে। কিন্তু এই প্রমোশনের সঙ্গে সঙ্গেই কোটাসহ বেশ কিছু পুরনো বাণিজ্য সুবিধা বাতিল হতে যাচ্ছে। অবধারিতভাবে আসতে চলেছে নতুন বেশ কিছু চ্যালেঞ্জ। ভারতে কোনো বিশেষজ্ঞদের বক্তব্য, এই কঠিন সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার ভারতকে। অর্থনীতিবিদ প্রবীরদের কথায়, সামনের বছর অর্থাৎ 2026 সালে বাংলাদেশ এলিভেট করছে ডেভেলপিং কান্ট্রি হিসেবে। এখন সেই থ্রাস্ট ওদের দরকার একটা। সেই থ্রাস্টটা পেতে গেলে, মানে একটা প্লেনকে টেক অফের সময় উপরে উঠতে গেলে যেমন একটা থ্রাস্ট দরকার, এখানেও ঠিক তাই। আগামী বছরে ডেভেলপিং কান্ট্রিতে ওনারা এলিভেট করার পর সেখান থেকে যদি তারপরে ফ্লাই করতে হয়, মানে লং টাইম আস ডেভেলপিং ইকোনমি, তাহলে বাংলাদেশের দরকার ইন্ডিয়াকে, ভারতবর্ষকে। তো এছাড়া কে ওনাদের হেল্প করতে পারবে? অন্য কোনো কান্ট্রি তো সেভাবে পারবে না। ভারতের এই সম্ভাব্য সহযোগিতার দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি টেনে আনছেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কথা। ধরুন, ওনারা যে পোর্টটা তৈরি করছেন মাতারবাড়িতে, একটা বড় ডিপ সি পোর্ট, সেই পোর্টটায় বড়জোর 35% নিজেদের কার্গো যাবে, আর 65% দরকার ইন্ডিয়া থেকে কার্গো। প্রবীর দে বলেন, একইভাবে আরও যেসব প্রকল্পের কথা তারা ভাবছেন অন ইকোনমিক ফ্রন্ট আর কানেক্টিভিটি, সেগুলোতে ইন্ডিয়াকে খুব ভালোভাবে দরকার। তারা যদি এটা উপলব্ধি করেন এবং সে অনুযায়ী এঙ্গেজ করেন, তাহলে রিলেশনশিপ আবার কামব্যাক করতেই পারে। ফলে এই মুহূর্তে দ্বিপাক্ষিক সম্পর্কে যে শৈত্য বা ফ্রিজ চলছে, সেটা সাময়িক, আগামী দিনে কেটে যেতে বাধ্য, এমনটাও দিল্লিতে অনেকেরই বিশ্বাস। আর তার কারণটাও খুব সহজ, শেষ পর্যন্ত দুজনকে খুব বেশি করে দরকার। নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি, বললেন সেনাবাহিনী। রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতি সহ বিভিন্ন ধরনের ধারালো ছুরি, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়া হতো। ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হতো।
লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, 2 দিনের ধারাবাহিক অভিযানে নিউ মার্কেটের একাধিক দোকান ও গুদাম থেকে 1100 এর বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র কোনো গৃহস্থালির কাজে ব্যবহার করা হয় না, বরং গত কয়েক মাসে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ে ব্যবহৃত হতো। আমরা যখন কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করি, তাদের কাছ থেকে এই ধরনের সামুরাই পাওয়া যায়। তারা দোকানদারের সামনে অন্য জিনিসপত্র ওপেনে বিক্রি করলেও এসব সামুরাই গোপনে গোডাউনে রেখে দেয় এবং সেখান থেকে তারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিত। কিছু জিনিস আছে, এগুলো হাউস হোল্ডে ব্যবহৃত হয়, এগুলো ওপেনলি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই সামুরাই তারা গোপনে বিক্রি করে এবং সেগুলো তারা ফ্রি হোম ডেলিভারি দেয়। এসব হোম ডেলিভারি তারা কিশোর গ্যাংয়ের কাছেই দিয়ে থাকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তার আরও বলেন, এখন পর্যন্ত আমরা 306টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও প্রায় 8215 রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করতে পেরেছি। সেগুলো সংশ্লিষ্ট থানায় জমা দিয়েছি। আজকের অভিযান ছাড়া 538টি ধারালো অস্ত্র উদ্ধার করে বিভিন্ন থানায় জমা দেওয়া হয়েছে। এছাড়া আমাদের কাছে আদাবর, শেরে বাংলা, মোহাম্মদপুর থেকে 818 জনকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছি। সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা। দিনভর মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাতে রাস্তার পাশে পুকুরে 6 বছর বয়সী শিশুকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। অটোরিকশার হেডলাইটের আলোতে পানিতে হাবুডুবু খেতে দেখে এক পথচারী শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। এ খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় করতে থাকেন। এ ঘটনায় অভিযুক্ত মুরাদ হোসেনকে আটক করেছে লালমনিরহাট পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ফুলবাড়ী থানার এসআই আব্দুর রহিম। শনিবার 9 আগস্ট রাত 9টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সরারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। উদ্ধার শিশুটির নাম তাসনিম 6, সে লালমনিরহাট জেলার শখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তাসিন জানায়, বাবার মৃত্যুর পর বড় ভাই বিপ্লব ও সে তার মা ববিতা বেগমের কাছেই থাকত। 6 থেকে 7 মাস আগে লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সঙ্গে তার মা ববিতা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে শিশু তাসিন ববিতা বেগমের সঙ্গে মুরাদের বাড়িতে ছিল। শনিবার মুরাদ বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাসিনকে নিয়ে বের হন। মোটরসাইকেলে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে রাত 9টার দিকে সরারপাড় নামক স্থানে রাস্তার পাশের পুকুরে তাসিনকে ফেলে দিয়ে চলে যান মুরাদ। বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুরে হাবুডুবু খেতে দেখে শিশু তাসিনকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান পার্শ্ববর্তী ফকিরপাড়া গ্রামের আজিবুর ইসলাম। রাত 10টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে যায় পুলিশ। ফুলবাড়ী থানার এসআই আব্দুর রহিম জানান, শিশুটিকে পানিতে ফেলে হত্যার চেষ্টাকারী সৎ বাবা মুরাদ হোসেনকে লালমনিরহাট থানা পুলিশ আটক করেছে। উদ্ধারকারী আজিবুর ইসলামের অভিযোগের ভিত্তিতে মুরাদকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির মা, ভাই ও নানিসহ পরিবারের লোকজন থানায় আছেন। 40,000 বডি ক্যামেরা কিনবে সরকার। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশকে কমপক্ষে 40,000 বডি ক্যামেরা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ফয়েজ আহমদ তৈয়ব জানান, 40,000 বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তিনি বলেন, এই ক্যামেরাগুলো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করবে। তিনি বলেন, অক্টোবরের মধ্যে ক্যামেরাগুলো কিনে পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে। প্রশিক্ষণের ক্যামেরার মূল বৈশিষ্ট্য বিশেষ করে এআই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশ কর্তৃপক্ষ জার্মানি, চীন ও থাইল্যান্ডের 3টি কোম্পানির সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছে। নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ ও কনস্টেবলেরা বুকে ঝুলিয়ে এসব ক্যামেরা ব্যবহার করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত কেনাকাটা শেষ করতে 3000 পুলিশ সদস্যকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, যে কোনো মূল্যে সব ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হবে।
এ সময় প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনাও জানান। এই অ্যাপে প্রার্থী সম্পর্কিত তথ্য, ভোট কেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর ইন্টারেক্টিভিটি সুবিধা থাকবে। প্রধান উপদেষ্টা অতি দ্রুত চালু করার নির্দেশ দিয়ে বলেন, দেশের 10 কোটিরও বেশি ভোটারের জন্য এটি সহজ ব্যবহারযোগ্য করতে হবে। ভ্যান চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল জামাই ও শ্বশুরের। রংপুরের তারাগঞ্জে ভ্যান চোর সন্দেহে জনতার গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন দুজন। গতকাল শনিবার রাত 9টার দিকে শয়ার ইউনিয়নের বুড়িরহাট বরতলা এলাকায় ঘটে এ ঘটনা। নিহত ব্যক্তিরা হলেন কুরসা ইউনিয়নের ঘনিরামপুরের রূপলাল দাস 40 ও মিঠাপুকুরের বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস 35। সম্পর্কে তারা ভাগ্নি জামাই এবং শ্বশুর। নিহত ব্যক্তিদের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপলাল দাসের মেয়ের বিয়েতে কথাবার্তা চলছিল মিঠাপুকুরের শ্যামপুর এলাকার লালচাঁদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে। আজ রোববার বিয়ের দিন তারিখ ঠিক করার কথা ছিল। এজন্য মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে প্রদীপ দাস রূপলাল দাসের বাড়ির দিকে রওনা হন, কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না পাওয়ায় প্রদীপ দাস শয়ার ইউনিয়নের কাজীহাট এলাকায় রূপলালকে ফোন করেন। সেখানে রূপলাল গিয়ে দুজনের রিকশায় চড়ে ঘনিরামপুর গ্রামের দিকে রওনা হন। রাত 9টার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বরতলা এলাকায় পৌঁছালে ভ্যান চোর সন্দেহে তাদের কয়েকজন আটক করেন। এরপর সেখানে লোক জড়ো হতে থাকেন। এক পর্যায়ে প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা থেকে 4টি প্লাস্টিকের ছোট বোতল বের করেন লোকজন। এর একটি বোতল খুললে ভেতর থেকে তরলের ঘ্রাণে অসুস্থ হয়ে পড়েন পাশারিপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদি হাসান। এতে লোকজনের সন্দেহ আরও বাড়ে। এরপর অজ্ঞান করে ভ্যান চুরির সন্দেহে তাদের মারধর শুরু করেন। বরতলা থেকে মারতে মারতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয় তাদের। মারধরের এক পর্যায়ে অচেতন হলে সেখানে ফেলে রাখা হয়। পরে রাত 11টায় তাদের উদ্ধার করে পুলিশ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তারাগঞ্জ হাসপাতালের কর্মরত চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন। প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোররাতে তিনিও মারা যান বলে নিশ্চিত করেছেন নিহত রূপলাল দাসের ভাই খোকন দাস। এই বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম.এ. ফারুক আজকের পত্রিকাকে বলেন, গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দর্শক, এই ছিল দুপুর 2টার সংবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টার সময় দেখার আমন্ত্রণ রইল।